আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি লিডার কন্টিনিউ। জি, ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ বারাকাতু। জি প্রিয় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা লঞ্চ করে দেওয়ার জন্য। আপনার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইলো। এন্ড আপনার কোরআন তেলাওয়াতের উসিলায় যেন আজকে আমাদের প্রোগ্রামটা ফুলফিল সাকসেস হয়, যেন এই দোয়াই করি। এন্ড পাশাপাশি আপনার জন্য মন থেকে দোয়া করি যেন আল্লাহ তাআলা এই সিস্টেম বোঝার তৌফিক দান করুক আপনাকে, এন্ড এই সিস্টেম থেকে সর্বোচ্চ পজিশন আপনার অর্জন করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। আমিন। এন্ড পাশাপাশি আমি এই ভাইটাকে দেখছি আসলে অনেকে হ্যান্ডেস করছেন, সরি, সবাইকে তার সুযোগ করে দেওয়া যায় না। কেন এই ভাইয়াটা অনেক আগে থেকে হ্যান্ডেস করে রাখছেন, আমি তো জানি না কেন। তো এর জন্য ভাইয়াটাকে আগে দিলাম। তো লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এন্ড পাশাপাশি আমি চলে যাচ্ছি আজকে সরাসরি স্পিকারের কাছে, যেহেতু আজকে আমাদের তিনজন স্পিকারে আছেন। তিনজন লিডারই আমাদের জন্য অনেক পাওয়ারফুল স্পিকার। তো সর্বপ্রথম আমি দিচ্ছি আমাদের গ্রেটফুল লিডার রাকিবুল্লাহ ইসলামকে। যে লিডার, আপনি কি অনুকূলে আছেন আপনার? আসসালামু আলাইকুম। জি আপু, আমাকে কি শোনা যায়? জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি লিডার, আপনাকে পুরো ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন আপনার জায়গা থেকে। অসংখ্য ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে এত চমৎকার একটা মিটিং এ উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং সর্বশ্রেষ্ঠ একটা প্ল্যাটফর্ম ডিএক্সএন এর সাথে আমাদের সবাইকে যুক্ত হয়ে হালালভাবে অর্থ উপার্জনের একটা চমৎকার সিস্টেম আমাদেরকে তৈরি করে দিয়েছেন। আমরা সবাই মন থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি সার্বিক ক্ষেত্রে আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, এমনকি ব্যবসা ক্ষেত্রেও তাই। এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডিএক্সএন কোম্পানির প্রতিষ্ঠাতা ধাতু ডক্টর লিন সিউজেনকে, যার অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে ডিএক্সএন, যার মাধ্যমে আজকে 18 মিলিয়ন মানুষ এটার সাথে নিজের ক্যারিয়ার ডেভেলপ করার সুযোগ পাইছেন। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আপলাইন লিডারদেরকে, যারা প্রতিনিয়তই আমাদেরকে সফল করার জন্য, সাকসেস করার জন্য মিটিং থেকে শুরু করে, পার্সোনাল যোগাযোগ থেকে শুরু করে, ফলো আপ থেকে শুরু করে সার্বিকভাবে অনলাইন অফলাইন সার্বিকভাবে যারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন আমাদেরকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য। এবং আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রেট লিডার, আমাদের প্রত্যেকের অভিভাবক, যিনি খুবই চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন আমাদেরকে শেখানোর জন্য, আমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য এবং আমাদেরকে গড়ে তোলার জন্য। এই যে আমাদের জুম মিটিং এর যে আয়োজনটা, তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রেট লিডার মামুনুল সৈকত স্যারকে এত চমৎকার এবং সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। এতে আমরা নিজেরা নিজেদেরকে তুলে ধরতে পারতেছি, পাশাপাশি আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারতেছি, জানতে পারতেছি। এক একজনের মধ্যে এক এক রকমের প্রতিভা আছে, আমরা সবাই সবার প্রতিভা সম্পর্কে জানতে পারতেছি, বুঝতে পারতেছি এবং আমরা প্রত্যেকেই নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাইতেছি এই মিটিং এর মাধ্যমে। তো আমরা মন থেকে আমাদের গ্রেট লিডার মামুনুল সৈকত স্যারকে আমরা সবাই ধন্যবাদ জানাবো এবং আমরা এই মিটিং গুলোকে গুরুত্ব দিব ইনশাআল্লাহ। এতে আমাদেরই লাভ, এতে আমরাই নিজেদেরকে তুলে ধরতে পারবো, আমাদের টিমকে স্ট্রং করতে পারবো। এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের হোস্ট আমাদের গ্রেট লিডার সুলতানা আপুকে, যিনি খুবই চমৎকার ভাবে বুদ্ধিমত্তার সাথে আজকের প্রোগ্রামটা পরিচালনা করে যাচ্ছেন। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যে ভাই কোরআন তিলাওয়াত করছেন শুরুতেই তাকে। এবং আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আজকের আরো দুইজন স্পিকার, আমাদের পরিচিত মুখ, আমাদের লতিফা আক্তার জুই আপু স্টার এজেন্ট এবং আমাদের রবিউল হোসেন ভাই স্টার এজেন্ট। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত আপনাদের প্রত্যেকটা লিডার এবং আপনাদের প্রত্যেককেই, কারণ আপনারা প্রত্যেকেই আজকে নিজেকে শেখানোর জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য আজকের মিটিং এ আসছেন এবং আপনারা আপনাদের টিমকে নিয়ে আসছেন, নিজে শিখতে চান, নিজের টিমকে গড়ে তুলতে চান, সেই উদ্দেশ্যে কিন্তু আপনারা আজকে মিটিং এ যুক্ত হয়েছেন। এবং আমি স্পেশালি ধন্যবাদ জানাবো ওই সকল লিডারদেরকে যারা নিজেরা মিটিং এ আসার পাশাপাশি নিজের টিমকেও মিটিং এ নিয়ে আসছেন এবং এখনো পর্যন্ত নক দিয়ে যাচ্ছেন তাদেরকে মিটিং এ নিয়ে আসার জন্য, পাশাপাশি ফেসবুকে লাইভ চলতেছে, এটার লিংক আপনারা শেয়ার করতেছেন। তো যাই হোক, সর্বোপরি আমরা এখন আলোচনায় আসি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আমি কিছু আলোচনা করব আজকের টপিকের উপর। আমাদের প্রিয় লিডার মামুনুল সৈকত স্যার খুবই চমৎকার একটা টপিক নির্ধারণ করছেন আজকের। সেটা হচ্ছে দুইটা বিষয় এখানে। প্রথম বিষয় হচ্ছে আমরা কিভাবে এই ডিসেম্বর মাসের টার্গেটটা ফুলফিল করব, কারণ ডিসেম্বর মাস শেষ হলেই আমাদের সামনে আসতেছে নতুন আরো একটি বছর,
তো নতুন আরো একটি বছরে যাওয়ার আগে আমরা এই বছর অর্থাৎ 2024 সালে কতটুকু অর্জন করলাম সেটার হিসাব নিকাশ কিন্তু আমাদেরকে এই মাসের মধ্যেই করে ফেলতে হবে। এবং প্লাস আমাদেরকে নতুন ভাবে উদ্যম নিয়ে নতুন টার্গেট নিয়ে আমাদেরকে 2025 সালে যেতে হবে এবং 2025 সালকে আরো সুন্দর করে তুলতে হবে। তো সেই জায়গা থেকে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এখানে প্রোডাক্ট নলেজের আলোচনা আছে। ইনশাআল্লাহ আমি সেখান থেকে ডিএক্সএন এর মাদার প্রোডাক্ট আরজিজিএল নিয়ে আলোচনা করব। তো প্রথমে চলে যাওয়া যাক আমরা ডিসেম্বর মাসের টার্গেটটা কিভাবে ফুলফিল করব। তো দেখেন, আমরা মাসের শুরুতে একটা টার্গেট নিয়ে থাকি আমরা প্রত্যেকে, আর বিজনেস করতে চাইলে এটা আমাদেরকে নিতে হবে, এটা বাধ্যতামূলক। এবং মাসের শুরুতে নেওয়া টার্গেটকে দিনে ভাগ করতে হয়, আমাদেরকে দিনে ভাগ করতে হবে। মনে করেন আমি মাসে 30 জনকে জয়েন করাতে চাই, তাহলে এটা আমার টার্গেট। তাহলে সেই ক্ষেত্রে আমার দৈনিকের কাজ কি? প্রতিদিন একজন করে জয়েন করা। প্রতিদিনের টার্গেটটা কি হবে? একজন করে যুক্ত করানো। আমি যদি 30টা কাস্টমার তৈরি করতে চাই, বা 31 মাস এইটা, আমি যদি 31টা কাস্টমার তৈরি করতে চাই এই মাসে, তাহলে আমার প্রতিদিনের টার্গেট কি হবে? তাহলে মাসের টার্গেট হচ্ছে 31 জন কাস্টমার, তাহলে ডেইলি টার্গেট হবে প্রতিদিন একজন করে কাস্টমার তৈরি করা। তার মানে আমরা যদি আমাদের মান্থলি টার্গেটকে পুরো করতে চাই, তাহলে আমাদের উচিত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওই দিনের টার্গেটটা নেওয়া। যেমন আজকের দিন চলে যাচ্ছে আমাদের মাঝ থেকে, আজকের দিনটা আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, তাহলে আজকে সকালে উঠে আমরা যে টার্গেটটা নিয়েছিলাম, আজকে রাতে ঘুমানোর আগে সেই টার্গেটটা পরিপূর্ণ করে আমাদেরকে ঘুমোতে যেতে হবে। অর্থাৎ প্রত্যেকটা দিনকে যদি আমরা গুরুত্ব দিই এবং ডেইলি অ্যাকশন অর্থাৎ প্রতিদিনের কাজের উপর যদি আমরা গুরুত্ব দিই, প্রতিদিনের কাজের উপর যদি আমরা গুরুত্ব দিই, তাহলে অবশ্যই আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো এবং আমাদের এই মাসের টার্গেটটা ফিল আপ করতে পারবো। তাহলে মাসের টার্গেট ফিল আপ করার জন্য আমাদের দিনকে গুরুত্ব দেওয়াটা হচ্ছে খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট। তাহলে ডেইলি অ্যাকশন গুলো আমাদেরকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে। প্রতিদিনের কাজকে আমাদেরকে সুন্দরভাবে সাজাতে হবে। প্রতিদিনের কাজগুলো আমরা কি করব? সুন্দরভাবে সাজাবো এবং আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওই দিনের টার্গেটটা নিব। টার্গেট নিয়ে কি করব? আমরা সারা দিন পরিশ্রম করে রাতে ঘুমানোর আগে আমরা দেখবো সেই টার্গেটটা পরিপূর্ণ হলো কিনা। তো যতক্ষণ পর্যন্ত সেই টার্গেটটা পূরণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত ঘুমোতে যাব না আমরা। মানে এরকম যদি আমরা একটা চ্যালেঞ্জ নিতে পারি, এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে যদি আমরা দিনটা শুরু করি এবং দিন শেষে গিয়ে যদি নিজের কাছ থেকেই নিজের কাজের রিভিউ নিই, অর্থাৎ এখানে তো আমাদের কোনো বস নাই, আমরা নিজেরাই নিজেদের বস। তো আমরা যদি এভাবে নিজেরাই নিজেদের বস হতে পারি, যেমন সকালে উঠে আমরা ডিউটিতে গেলে সেখানে বস আমাদেরকে কিছু কাজ ধরিয়ে দিচ্ছে এবং রাতে কাজ শেষ করার আগে আমাদের কাছ থেকে সেটার একটা কি নিচ্ছে? ফিডব্যাক নিচ্ছে যে আমার কাজগুলো সম্পূর্ণ হলো কিনা, ঠিক মতো না হলে বকাঝকাও দিচ্ছে। তাহলে ওই রকম ভাবে যদি আমরা নিজেরাই নিজেদের উপর এই কার্যক্রমটা চালু করি, অর্থাৎ শুরুতেই, দিনের শুরুতেই যদি আমরা একটা সুন্দর টার্গেট নিই এবং সেই টার্গেটকে পূরণ করার জন্য যদি আমরা সারা দিন পরিশ্রম করে নিজেই যদি নিজের কাছ থেকে রিভিউ নিয়ে আসতে পারি এবং প্রতিদিনের টার্গেট যদি প্রতিদিনই ফিল আপ করতে পারি, তাহলেই আমাদের মাসের টার্গেটটা সুন্দরভাবে ফুলফিল করা সম্ভব। এই জন্য আমাদের উচিত ডেইলি অ্যাকশনের উপর ফোকাস দেওয়া এবং ডেইলি টার্গেটের উপর ফোকাস দেওয়া। ডেইলি অ্যাকশন এমন ভাবে সাজাতে হবে যেটা ডেইলি টার্গেটের সাথে সম্পর্কযুক্ত। আমি যদি সংক্ষিপ্ত আকারে বলতে যাই, দেখেন আমাদের একটা মৌলিক কাজ হচ্ছে জয়নিং বা ইনভাইটেশন, মানে আমাদের টিমে নতুন ব্যক্তিদেরকে জয়নিং করানো, এটা কিন্তু আমাদের বিজনেসের একটা মৌলিক কাজ। তাহলে আমি যদি আজকে সারাদিন একজনকে জয়েন করাতে চাই, তাহলে আমাকে কোন কাজটার উপর ফোকাস করতে হবে? তাহলে আমার ডেইলি অ্যাকশনটা কি হবে? কাজটা হবে ইনভাইটেশন, যে আমি আজকে ততক্ষণ পর্যন্ত ইনভাইট করব যতক্ষণ পর্যন্ত একজন জয়নিং না হচ্ছে। এখন এই একজনকে জয়নিং নিয়ে আসতে গিয়ে যদি আমাকে 10 জনকে ইনভাইট করতে হয়, তাহলে 10 জনকে ইনভাইট করব। 15 জনকে জয়নিং করানো মানে 15 জনকে ইনভাইট করার পর যদি আমার একজন জয়নিং আসে, তাহলে 15 জনকে আমাকে ইনভাইট করতে হবে। এক কথায় আমার আজকের দিনের টার্গেট হচ্ছে আমি একজনকে জয়নিং করাবো, এটা আমার টার্গেট। তাহলে এই টার্গেটটা পূরণ করার জন্য আমাকে কি করতে হবে? ইনভাইট করতে হবে। কতক্ষণ? এখানে নির্দিষ্ট কোনো ফিক্সড কোনো সংখ্যা নাই, মানে ততক্ষণ পর্যন্ত আমি ইনভাইট চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার একজন জয়নিং না আসতেছে, আমার টার্গেট ফিল আপ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ইনভাইট করতেই থাকবো এবং ইনভাইটের আমি বিভিন্ন কৌশল অবলম্বন করব। এটা কিন্তু আমাদের মৌলিক একটা কাজ হতে পারে প্রতিদিনের। এবং আমাদের আরেকটা মৌলিক বিষয় হচ্ছে প্রতিদিনের, সেটা হচ্ছে টিমকে ধরে রাখার জন্য ফলো আপ করা। মানে ফলো আপটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট।
তো আমার টিমে অ্যাক্টিভ 10 জন লোক আছে, মানে অ্যাজ লাইক মানে উদাহরণস্বরূপ আমার টিমে 10 জন লোক আছে। তাহলে আমার টার্গেট হবে এই 10 জন লোককে ফলো আপ দেওয়া। তো যতক্ষণ পর্যন্ত আমি 10 জন লোককে পরিপূর্ণ ফলো আপ না দিতেছি এবং 10 জন লোকের কাছ থেকে যে একটা নির্দিষ্ট রেজাল্ট নিয়ে আসা, সেই রেজাল্টটা নিয়ে আসতেছি, ততক্ষণ পর্যন্ত আমি ফলো আপ দিতে থাকবো। এরকম আমাদের ডেইলি অ্যাকশন হতে পারে। এবং পাশাপাশি আমাদের এরকম ডেইলি অ্যাকশন হতে পারে, যেহেতু আমাদের 1300 পয়েন্ট করতে হয় আর প্রতি মাসে 6-7 হাজার টাকার প্রোডাক্ট কিনে খাওয়ার মতো সামর্থ্য আমাদের অধিকাংশেরই নাই, স্বাভাবিক। তাহলে সেই ক্ষেত্রে প্রোডাক্ট সেলিংও আমাদের একটা টার্গেট হতে পারে, যে আমি 1300 পয়েন্ট মাসের শুরুতে যে 6-7 হাজার টাকার প্রোডাক্ট কেনাকাটা করছি, যে 6-7 হাজার টাকার প্রোডাক্ট কেনাকাটা করছি, তো আমি কি করি, প্রতিদিন একটা প্রোডাক্ট সেল করি। তো যতক্ষণ পর্যন্ত আমার একটা প্রোডাক্ট সেল না হচ্ছে, ততক্ষণ আমি কি করব, আমি প্রোডাক্ট শেয়ারিং করতে থাকবো। তাহলে আমার টার্গেট কি, একটা প্রোডাক্ট সেল করা, আর কাজটা কি, প্রোডাক্টের বেনিফিট শেয়ার করতে থাকা যতক্ষণ সেল না আসতেছে। তো এরকম ভাবে আমাদের কিছু কাজ বা আমাদের ডেইলি অ্যাকশন সেট আপ করতে হবে, মানে টার্গেট অনুযায়ী, মানে টার্গেট এবং অ্যাকশন যেন সমন্বয় হয়, যেটাকে বলা হয় লক্ষ্য ভিত্তিক কাজ। লক্ষ্য ভিত্তিক কাজ করা, তাহলে আমাকে এমন কাজ করতে হবে যেই কাজ আমাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে লক্ষ্য ভিত্তিক বা টার্গেট ভিত্তিক আমাদেরকে কাজ করতে হবে। তো এমন কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যে কাজগুলো আমাদেরকে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে না। এমন কাজগুলোই হচ্ছে অনর্থক কাজের মধ্যে অন্তর্ভুক্ত। আমি এমন কিছু কাজ করতেছি দৈনিক যেটা আমার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে না, তাহলে এরকম ভাবে ওই কাজগুলো থেকে আমাদেরকে এভয়েড করে চলতে হবে। তাহলে আমরা যদি দৈনিক টার্গেট এবং দৈনিক মানে ডেইলি অ্যাকশন এবং ডেইলি টার্গেট, এই দুটো যদি আমরা ঠিক মতো করি, সিরিয়াসলি করি, তাহলে দেখা যাবে আমাদের মাসের টার্গেটটাও খুবই চমৎকার ভাবে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। তো আমরা সবাই ইনশাআল্লাহ প্রতিদিনের কাজের উপর ফোকাস দিব এবং প্রতিদিনের টার্গেটের উপর ফোকাস দিই। প্রতিদিনের টার্গেটের উপর আমরা সিরিয়াস হই, প্রতিদিনের কাজের উপর আমরা সিরিয়াস হই, প্রতিদিনের টার্গেট প্রতিদিন অ্যাচিভ করার চেষ্টা করি, পূরণ করার চেষ্টা করি। তাহলে ইনশাআল্লাহ মাস শেষে দেখা যাবে আমাদের যে মান্থলি অ্যাকশন মানে মান্থলি যে টার্গেটটা ছিল, সেই টার্গেটটা আমরা সহজেই পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। তো এখন আসেন একটু আমরা প্রোডাক্ট নিয়ে আলোচনায় যাই। আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে প্রোডাক্ট নলেজ। তো আমি ডিএক্সএন এর মাদার প্রোডাক্ট মাশরুম নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। মাশরুমের বেসিক কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব, এরপর ইনশাআল্লাহ আমি আমার আলোচনাটা শেষ করে দেব। তো আমরা সবাই জানি যে ডিএক্সএন কোম্পানির মাদার প্রোডাক্ট হচ্ছে আরডিজিএল মাশরুম। তো এই মাশরুম সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার, এটা বাধ্যতামূলক। আর প্রোডাক্ট নলেজটা হচ্ছে আমাদের এক ধরনের পুঁজি। তো প্রোডাক্ট নলেজটা আমাদেরকে অবশ্যই নিতে হবে। আর মাশরুমটা হচ্ছে আমাদের মাদার প্রোডাক্ট, যেহেতু মাশরুম সম্পর্কে যদি আমরা জানি, তাহলে মোটামুটি 70-75% প্রোডাক্ট সম্পর্কে আমাদের জানা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে মাশরুমটা কি বা মাশরুম কি, এটা আমরা সবাই জানি। মাশরুমকে গ্রামের ভাষায়, এটা আমাদের অনেকের জানা বা অনেকের অজানা, সবার উদ্দেশ্যে আবারও রিপিট করতেছি, এটা আমরা সবাই জানি আর কি, যে গ্রাম্য ভাষায় মাশরুমকে ব্যাঙের ছাতা বলা হয়, সায়েন্টিস্টদের ভাষায় এটাকে মাশরুম বলা হয়, চায়নাতে এটাকে লিঞ্জি বলা হয়, আর জাপানে এটাকে ঋষি বলা হয়। এবং এই মাশরুমটা কিন্তু আজকে নতুন না। মুসা আলাইহিস সালামের যুগে আমরা সবাই জানি বনি ইসরায়েলদের জন্য আসমান থেকে খাবার আসতো, মান্না এবং সালোয়া। তো মান্না, এটা কোরআনের আয়াত, সূরা বাকারার 51 নম্বর আয়াতে এটা আছে। তো সালোয়া মানে হচ্ছে পাখির মাংসের ভুনিয়া, আর মান্না মানে হচ্ছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মান্না অর্থ হচ্ছে মাশরুম, যেটা শিশির আকারে পাথরের উপর পড়তো এবং সেটা আস্তে আস্তে ব্যাঙের ছাতার মতো রূপ ধারণ করতো। তার মানে মাশরুমকে আমরা সরাসরি মান্না বলতে পারি, মান্নাটাই হচ্ছে মাশরুম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন যে মাশরুম হচ্ছে মান্না জাতীয় খাবার, আর মাশরুমের রস হচ্ছে চোখের রোগের ঔষধ, অর্থাৎ মাশরুম দিয়ে চোখের রোগের চিকিৎসা হয়। আলহামদুলিল্লাহ, আমি নিজেও এটা করছি, করে প্রমাণ পাইছি আলহামদুলিল্লাহ। তাহলে এটা কিন্তু ওই মুসা আলাইহিস সালামের যুগ থেকেই এটা আসতেছে। তাহলে এটাকে আমরা জান্নাতি খাবার বলতে পারি। এক বাক্যে যদি আমরা বলতে চাই, মাশরুম কি, মাশরুম হচ্ছে আল্লাহ প্রদত্ত জান্নাতি খাবার, যেটা মুসা আলাইহিস সালামের যুগ থেকে চলে আসতেছে। এছাড়াও চাইনিজ মেডিসিনে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যায় প্রায় 5000 বছর আগে চাইনিজ রাজারা এই মাশরুম খাইতেন, এবং তৎকালীন সময় এই মাশরুমকে
মানে সংগ্রহ করার জন্য 2 থেকে 300 শক্তিশালী সোলজার তারা উঁচু উঁচু পাহাড়ে অবতরণ করতেন এবং 2 মাস 3 মাস খোঁজাখুঁজি করার পরে একটা দুইটা এই লাল মাশরুম সংগ্রহ করতে পারতেন। আর এই মাশরুমটা নিয়ে এসে তারা রাজাকে খেতে দিত। রাজা ছাড়া অন্য কাউকে এই মাশরুমটা খেতে দেওয়া হতো না। এবং তারা মনে করতো এই মাশরুম যদি রাজা খায়, রাজা শক্তিশালী হবে, দীর্ঘজীবী হবে এবং আমাদের রাজ্য সঠিকভাবে পরিচালনা করতে পারবে। এই জন্য চাইনিজরা মাশরুমকে বলে অমরত্বের খাবার, যার অর্থ হচ্ছে লিনজি। চাইনিজ ভাষায় লিনজি আর বাংলাতে বলা হয় অমরত্বের প্রতীক। তারা মনে করতো যে এই মাশরুম খাইলে মানুষের হায়াত বাড়ে, মানুষ জীবিত থাকে। এই জন্য চাইনিজরা কিন্তু মাশরুমকে এবং ড্রাগনকে তাদের প্রভু হিসাবে মানে। ড্রাগন এবং এই মাশরুমকে তারা নিজেদের প্রভু হিসাবে মানে বা মাশরুমের পূজা করে থাকে। যদিও এটা ঠিক না, সেটা তাদের ধর্ম অনুযায়ী, তো ওটা অন্য বিষয়। এবং আমরা যদি আমাদের অ্যালোপ্যাথিক মেডিসিনের দিকে ফলো করি, 1927 সালে স্যার আলেকজান্ডার ফ্লেমিং তিনি সর্বপ্রথম পেনিসিলিয়ান রুবেন্স নামক এক শ্রেণীর অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন। তো এই যে সর্বপ্রথম যে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা হয়েছিল সেটাও কিন্তু মাশরুম থেকেই। পেনিসিলিয়ান রুবেন্স নামক এক শ্রেণীর মাশরুম থেকেই তিনি কিন্তু সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন। তাহলে দেখেন মাশরুমের ব্যবহার কিন্তু আজকে নতুন না, এটা কিন্তু শত শত বছর আগে থেকে এটা চলে আসতেছে। এবং বর্তমান বিশ্বে মাশরুম কিন্তু বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে বিভিন্ন দেশে। এবং এখানে হোয়াইট মাশরুমও চাষাবাদ হচ্ছে, সাদা মাশরুম, ওয়েস্টার্ন মাশরুম, আমাদের বাংলাদেশেও এটার চাষাবাদ হচ্ছে। এবং আপনারা যারা বিদেশে থাকেন তারা কিন্তু মাশরুম সম্পর্কে আরো ভালো জানেন। সেখানে মাশরুমের স্যুপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভেজিটেবল মাশরুম পাওয়া যায়। এবং বর্তমান স্বাস্থ্য বিজ্ঞান যেটা বলতেছে, স্বাস্থ্য বিজ্ঞানের যেটা কথা সেটা হচ্ছে, যদি আপনি সুস্থ রোগমুক্ত সুস্থ জীবন চান, নিয়মিত মাশরুম খান, এটা হচ্ছে তাদের স্লোগান। তার মানে মাশরুম কিন্তু বিভিন্ন ধরনের রোগের জন্য ব্যবহার করা হচ্ছে। তাহলে মাশরুম অনেক গুরুত্বপূর্ণ একটা খাবার। তো এখন আসেন আমাদের মাশরুমটা কোন ধরনের মাশরুম। আমি তো ওভারঅল নিয়ে আলোচনা করলাম। আমাদের মাশরুমকে বলা হয় গ্যানোডার্মা লুসিডাম। তো গ্যানোডার্মা লুসিডামটা কি? পুরো পৃথিবীতে 38,000 জাতের মাশরুম আছে, সেখান থেকে 36,000 মাশরুম হচ্ছে বিষ, 2,000 মাশরুম হচ্ছে খাদ্য উপযোগী। এই খাদ্য উপযোগী 2,000 মাশরুম থেকে 1,800 মাশরুম হোয়াইট মাশরুম বা ভেজিটেবল মাশরুম, যেটাকে আমরা সবজি আকারে খাইতে পারবো অন্যান্য সবজির মতো। আর 200টা মাশরুম হচ্ছে ঔষধি গুণসম্পন্ন মাশরুম। এটার রং লাল হয়ে থাকে, লালচে। তো এই 200টি ঔষধি গুণসম্পন্ন মাশরুম থেকে সর্বশ্রেষ্ঠ ঔষধি গুণসম্পন্ন মাশরুম হচ্ছে 6টি: রুই গ্যানু, ফিকক গ্যানু, কিমসেন গ্যানু, লিভার গ্যানু, হার্ট গ্যানু, ব্রেন গ্যানু। তো আমাদের ফাউন্ডার ধাতুক ডক্টর লিম সিউজিন 1983 সাল থেকে 1993 সাল, এই দীর্ঘ 10 বছর এই 6টি মাশরুম নিয়ে তিনি গবেষণা করেন। এবং এই 6টি মাশরুম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মাশরুম। তো তিনি দীর্ঘ 10 বছর এই 6টি মাশরুম নিয়ে গবেষণা করার পর টিস্যু কালচার পদ্ধতিতে, টিস্যু কালচার মানে আমাদের দেশে যেটাকে আমরা কলম করা বলি, আম গাছে কলম করা হয়, বরই গাছে কলম করা হয়, তো এটাকে বলা হয় টিস্যু কালচার। তো তিনি এই 6টা মাশরুমকে টিস্যু কালচার পদ্ধতিতে একটা মাশরুমে রূপান্তর করছেন। 6টা মাশরুমের গুণাগুণ অক্ষত রেখে একটা মাশরুমে রূপান্তর করে এটার নাম রাখা হয়েছে ডিএক্সেন গ্যানোডার্মা লুচিডাম। এবং আমাদের ডিএক্সেনের অধিকাংশ পণ্য এই ডিএক্সেন গ্যানোডার্মা লুচিডাম থেকেই তৈরি, যার কারণে ডিএক্সেনের মাশরুমকে বলা হয় কিং মাশরুম বা কিং ফুড, মাশরুমের রাজা। এই জন্য ডিএক্সেনকে বলা হয় লার্জেস্ট গ্যানোডার্মা কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাশরুম কোম্পানি হচ্ছে ডিএক্সেন। আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন যে পৃথিবীর শ্রেষ্ঠ মাশরুম কোম্পানি কোনটি, লিখে সার্চ দেন, গুগল আপনাকে অ্যান্সার দিয়ে দিবে ডিএক্সেন। তাহলে ডিএক্সেন কোম্পানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঔষধি গুণসম্পন্ন মাশরুম নিয়ে বিজনেস করতেছে, যার কারণে এই ডিএক্সেন প্রোডাক্ট এত কোয়ালিটিফুল, যার কারণে ডিএক্সেন প্রোডাক্ট পুরো বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টি করছে। তো আসেন কিভাবে এই মাশরুম থেকে প্রোডাক্ট উৎপাদন করা হয়। তো ধাতুক ডক্টর লিম সিউজিন এই গ্যানোডার্মা লুচিডিয়ামকে লাগানোর পরে দুইভাবে কাল্টিভেশন করেন, দুইভাবে সংগ্রহ করেন। একটা হচ্ছে 18 দিন বয়সে, আর একটা হচ্ছে 90 দিন বয়সে। তো 18 দিনের মাশরুমটা হচ্ছে কাঁচা মাশরুম। আমরা সহজ ভাষায় বলতে গেলে
দেখেন আমরা কিন্তু আম দুই ভাবে খেয়ে থাকি। কাঁচা আমের এক ধরনের টেস্ট, এক ধরনের পুষ্টি গুণাগুণ, পাকা আমের আরেক ধরনের টেস্ট, আরেক রকমের কিন্তু পুষ্টি গুণাগুণ। তো আমাদের দেশে কিন্তু দুই ভাবে আমরা আম সংগ্রহ করে থাকি, পাকা আমও আমরা খাই, কাঁচা আমও খাই। ওই সেম ভাবে মাশরুমকে দুই ভাবে কাল্টিভেশন করা হয়, কাঁচা মাশরুম আর পাকা মাশরুম। তাহলে 18 দিন বয়সী যে মাশরুমটা সেটাকে বলা হয় কাঁচা মাশরুম, আর 90 দিন বয়সী মাশরুম হচ্ছে পাকা মাশরুম। তো কাঁচা মাশরুমকে বলা হয় জিএল, যেটা রং আমরা সাদা দেখি। এটার মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ফসফরাস, মিনারেল এই উপাদানগুলো আছে। আর 90 দিনের যে মাশরুমটা আছে সেটাকে বলা হয় আরজি, যেটা রং হচ্ছে লাল। এটার মধ্যে প্রচুর পরিমাণ মেডিসিনাল ভ্যালু অর্থাৎ ঔষধি গুণাগুণ আছে। তো আমাদের বাংলাদেশে এটা পাউডার আকারে পাওয়া যায়, আরজিজিএল পাউডার। মালয়েশিয়াতে এটা পাউডারও পাওয়া যায়, আবার ক্যাপসুল পাওয়া যায়, এবং সৌদি আরব এবং মিডল ইস্টে এটাকে মাশরুম পাউডার হিসেবে আমরা চিনি, সেখানে আরজিজিএল এর মিক্স আছে। তো এই যে আপনার 20 কেজি কাঁচা মাশরুম, আরজি মাশরুম বা জিএল মাশরুম, এটা হচ্ছে আপনার 20 কেজি কাঁচা মাশরুমকে শুকানোর পরে সেখান থেকে 4 কেজি কাঁচা মাশরুম পাওয়া যায়, 4 থেকে 5 কেজি হয়। অর্থাৎ আমরা যদি কাঁচা মরিচকে, আমরা অনেকেই কাঁচা মরিচকে শুকিয়ে শুকনো মরিচ বানাই, আমরা যেহেতু বাংলাদেশ কৃষি ভিত্তিক দেশ, আমরা এটা ভালো বুঝবো। তো শুকনা কাঁচা মরিচকে যখন আমরা শুকাই, 10 কেজি কাঁচা মরিচ শুকালে কিন্তু এরকম 3-4 কেজি শুকনা মরিচ পাওয়া যায়। তো এরকম ভাবে আপনার 20 কেজি কাঁচা মাশরুম শুকানোর পরে সেখান থেকে 4-5 কেজি শুকনা মাশরুম পাওয়া যায়। আর এখানে কিভাবে শুকাই? রোদে দিয়ে শুকাই না, রোদে দিয়ে শুকালে মাশরুমের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। যার কারণে ন্যাচারাল বাতাসের মাধ্যমে, একটা ঘরের মধ্যে বাতাসের মাধ্যমে এই মাশরুমকে দীর্ঘ 10 থেকে 15 দিন সময় নিয়ে কাঁচা মাশরুম গুলোকে সুন্দরভাবে শুকানো হয়, যেন মাশরুমের গুণাগুণগুলো নষ্ট না হয়ে যায়, মাশরুমের গুণাগুণগুলো যেন নষ্ট না হয়ে যায়। তাহলে দেখেন কত যত্ন সহকারে আমাদের মাশরুমকে প্রসেসিং করা হয়। এবং আমরা যে সাদা মাশরুম গুলো দেখি, এগুলো কিন্তু রোদে শুকানো হয়। রোদে শুকালে কিন্তু আমরা জানি যে তাপমাত্রা পাইলে কিন্তু পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যায়। কিন্তু ডিএক্সএন এর মাশরুমটা কিন্তু রোদে শুকানো হয় না বা তাপ দিয়ে শুকানো হয় না, এটাকে বাতাসের মাধ্যমে শুকানো হয়। তো এইভাবে 5 কেজি মাশরুমকে যখন 5 কেজি শুকনা মাশরুমকে যখন পাউডার বানানো হয়, তখন সেখান থেকে 1 থেকে 1.5 কেজি পাউডার পাওয়া যায়। অর্থাৎ আমরা যখন শুকনা মরিচকে গুঁড়া মরিচ বানাই, তখন কিন্তু সেটার পরিমাণ আরো কমে যায়। তো সেম ভাবে মাশরুমের ক্ষেত্রেও তাই। আর এই 1-1.5 কেজি গুঁড়া মাশরুম থেকেই কিন্তু আমাদের টুথপেস্ট, সাবান, কফি এগুলাতে পরিমাণ মতো দেওয়া আছে। তাহলে চিন্তা করেন, আমাদের 1 কেজি মাশরুম সমান সমান 20 কেজি, অর্থাৎ 20 কেজি মাশরুম থেকে আমরা মাত্র 1 কেজি পাউডার পাচ্ছি ডিএক্সএন। আর ওই পাউডার দিয়ে আমাদের টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, কফি এগুলো তৈরি করা হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের প্রোডাক্টের দাম বেশি হবে না কেন? আপনারা একটু গুগলে সার্চ করবেন যে হোয়াইট মাশরুম বা সবজি মাশরুমের কেজি কত বর্তমান বাজারে, এবং এটাও সার্চ করবেন যে রেড মাশরুমের কেজি কত। তারপর আপনারা ক্যালকুলেশন করবেন তাহলে 20 কেজি মাশরুমের দাম কত আসতেছে, 20 কেজি কাঁচা মাশরুমের দাম কত আসতেছে, আর সেখান থেকে মাত্র 1 কেজি পাউডার পাওয়া যাচ্ছে। তাহলে কত চমৎকার ভাবে প্রসেসিং করে আমাদের প্রোডাক্ট গুলো তৈরি করা হচ্ছে। এই জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট মানে গুণগত মান অনুযায়ী যে পরিমাণ দাম হওয়ার কথা ছিল ওই পরিমাণ দাম কিন্তু না, সেটার চেয়ে অনেক কম। আপনি যদি বর্তমান বাজারের সাথে কম্পেয়ার করেন, বাংলাদেশ বাজারের সাথে কম্পেয়ার করেন, তাহলে বাজারের দ্রব্যমূল্যের দামের সাথে তুলনা করলে আমাদের প্রোডাক্টের দাম অনেক বেশি হয়ে যায়। কিন্তু আপনি যদি এই বাজারের দ্রব্যমূল্যের যে গুণাগুণ সেটার সাথে যদি আমাদের প্রোডাক্টের গুণাগুণ কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন। তাহলে একটা প্রোডাক্টের মূল্য কখনো আপনার ওই বাজার অনুযায়ী না, ওই প্রোডাক্টের মূল্য নির্ধারণ করা হয় তার কোয়ালিটি অনুযায়ী। সুতরাং কোয়ালিটি অনুযায়ী আমাদের প্রোডাক্টের দাম বেশি না, আমাদের প্রোডাক্টের দাম একদম লো প্রাইস, হাই প্রোফাইল, লো প্রাইস। আমরা হাইলি প্রোডাক্ট পাচ্ছি একদম কম দামে। তাহলে আমাদের অনেকেরই মধ্যে ভুল ধারণা যে আমাদের প্রোডাক্টের দাম অতিরিক্ত নিচ্ছে। হ্যাঁ ভাই, আমরা ছোটবেলা থেকে ওই 50 টাকা, 60 টাকা, 70 টাকা দামের সাবান ব্যবহার করে অভ্যস্ত। নর্মাল সাবান, কেমিক্যাল যুক্ত সাবান, রংযুক্ত সাবান, পশুর চর্বিযুক্ত সাবান ব্যবহার করাতে আমরা অভ্যস্ত। আমরা জানিও না যে এই প্রোডাক্টটা ব্যবহার করলে আমাদের কোন ক্ষতি হতে পারে। অ্যাডভাইসে দেখছি, কোন নায়ক নায়িকা আমাদেরকে অ্যাডভাইস করে দেখাইছে, ভালো লাগছে, আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে ব্যবহার করতেছি।
কিন্তু আমরা একটিবারও চিন্তা করলাম না যে আমি নিজের টাকা দিয়ে বাজার থেকে কি কিনে নিয়ে আসলাম, আমার স্বাস্থ্যের জন্য সেটা ভালো নাকি খারাপ, এটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করি না। এই পাইসি কম দামে ব্যবহার করে ফেলি। দেখেন এখন বর্তমান ওরাল ক্যান্সার ধরা পড়তেছে, ডক্টররা বলতেছে ওরাল ক্যান্সার হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে টুথপেস্ট। আমরা বাজার থেকে যে অল্প দামে টুথপেস্টটা কিনে ব্যবহার করতেছি সেখানে ফ্লুরাইড ব্যবহার করা হচ্ছে, ফ্লুরাইড, যেটা হারপিকে ব্যবহার করা হয় টয়লেট পরিষ্কার করার জন্য। আর ওই ফ্লুরাইডের কারণেই আজকে মানুষের ওরাল ক্যান্সার হচ্ছে। আপনি প্রথম দিন টুথপেস্ট ব্যবহার করলে আপনার ওরাল ক্যান্সার হবে না। আমরা যখন এই ফ্লুরাইড যুক্ত টুথপেস্ট 5 বছর, 10 বছর, 15 বছর রেগুলার ব্যবহার করব, তারপরে গিয়ে আমাদের কিন্তু এই ক্যান্সারটা ধরা পড়বে, ওরাল ক্যান্সারটা। যেমন একজন মানুষ যদি প্রথম দিন সিগারেট খায় বা বিড়ি খায়, তাহলে কি তার ক্যান্সার ধরা পড়ে? কিন্তু ওই ব্যক্তি যদি 10 বছর বিড়ি খাওয়া কন্টিনিউ চালিয়ে যায়, সিগারেট খাওয়া কন্টিনিউ চালিয়ে যায়, তাহলে 10 বছর পরে গিয়ে দেখা যাবে তার শরীরে বড় কোনো ধরনের রোগের বাসা বাঁধছে। তো সেম ভাবে এই প্রোডাক্টগুলো তাই, ওই সিগারেট বিড়ির মতো এই প্রোডাক্টগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেখানে কেমিক্যাল ব্যবহার করা হয়েছে, সেখানে ফ্লুরাইড ব্যবহার করা হয়েছে, সেখানে রং ব্যবহার করা হয়েছে। তো আমরা এটা ব্যবহার করতেছি, আমাদের ইনস্ট্যান্ট আমরা কোনো কিছু বুঝতে পারতেছি না, কিন্তু 5 বছর 10 বছর পরে গিয়ে দেখবেন যে আপনার সমস্যা হয়ে গেছে। এবং আরো একটা মেসেজ দিই আপনাদেরকে, সেটা হচ্ছে টুথপেস্ট ব্যবহার করার কারণে গ্যাসের প্রবলেমটা বেশি। এবং দেখেন টুথপেস্ট কোম্পানি যারা আছে তাদেরই গ্যাসের ঔষধ আছে। আপনারা একটু রিসার্চ করে দেখেন, আমি নাম বলবো না, নাম বলে আপনারা বুঝতে পারবেন। আপনারা একটু চোখ কান খোলেন, একটু সচেতন হয়ে আমরা আসেন। টুথপেস্ট ব্যবহার করার কারণে আলসার হচ্ছে কেন? আমরা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কি করতেছি? ব্রাশে টুথপেস্ট ভরায় নিয়ে আমরা টুথপেস্ট ব্রাশ করতেছি। আর আমরা যখন ব্রাশ করি কিছু অংশ কিন্তু আমাদের পেটের মধ্যে চলে যায়, যতই কুলি করি আর যতই ফেলে দিই একটু অংশ হলেও আমাদের পেটে চলে যায়। তাহলে আমাদের কি যাচ্ছে? ওটা ফ্লুরাইড যাচ্ছে, কেমিক্যাল যাচ্ছে, রং যাচ্ছে। এটা গিয়ে কি করে আমাদের পেটের মধ্যে আল্লাহ তাআলা প্রাকৃতিক ভাবে যেই জুস দিয়ে রাখছেন হজমের জন্য, যে অ্যাসিডটা দিয়ে রাখছেন খাবারকে হজম করার জন্য, ওই অ্যাসিডকে নষ্ট করে দেয়। ওই অ্যাসিড নষ্ট হয়ে গেলে কি হয়? আমাদের হজমের শক্তি, আমাদের হজম শক্তি কমে যায়। যার কারণে পরবর্তীতে যখন আমরা সকালে নাস্তা করি বা খাবার খাই, ঠিক মতো খাবার হজম হয় না। এই না হজম না হতে হতে আস্তে আস্তে গ্যাস্ট্রিক হচ্ছে ওখান থেকে, আর সেখান থেকে আস্তে আস্তে আলসার তৈরি হচ্ছে, আর আলসার থেকে আস্তে আস্তে ক্যান্সারে যাচ্ছে। এভাবেই কিন্তু আমাদের শরীরে বড় ধরনের রোগের বাসা বাঁধতেছে। তো এই যে আপনার আলসার হওয়ার পিছনে অন্যতম কারণ কি? এই টুথপেস্ট, ফ্লুরাইড যুক্ত টুথপেস্টটা। তাহলে দেখেন আমরা হয়তোবা বাজার থেকে আমরা 50 টাকা দিয়ে 75 গ্রাম বা 150 গ্রামের একটা টুথপেস্ট কিনে পাচ্ছি খুব সস্তায়, কিন্তু ভাই এই যে এই 50 টাকা দামের টুথপেস্ট ব্যবহার করে আপনার যে আলসার হচ্ছে, এই যে ক্যান্সারটা হবে, এই ক্যান্সারের জন্য আপনার পিছনে কত টাকা খরচ হবে চিন্তা করেন তো। আপনার যে ওরাল ক্যান্সার যদি হয়ে যায়, আপনার পরিবারের কারো যদি ওরাল ক্যান্সার হয়ে যায়, আলসার হয়ে যায়, তখন কত টাকা লাগবে? আজকে আমরা বলতেছি টুথপেস্টের দাম বেশি, এটা বলে আমরা ব্যবহার করার থেকে বিরত থাকলাম। ঠিক আছে, আপনি টুথপেস্ট ডিএক্সএন এর টুথপেস্ট ব্যবহার করেন না, আগামী 5 বছর পরে ওই কম দামি টুথপেস্ট ব্যবহার করার কারণে যদি আপনার ফ্যামিলির কারো ওরাল ক্যান্সার হয়, কারো যদি আলসার হয়, সেখান থেকে যদি ক্যান্সার হয়, তখন কি আপনি তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে বসে থাকতে পারবেন? তখন তো আপনার জায়গা জমি বিক্রি করে যে মাদ্রাজ দৌড়াবেন। তো ওটা বেশি ভালো, নাকি বড় ধরনের রোগ শরীরে আসার আগেই ভালো মানের টুথপেস্ট ব্যবহার করাটা ভালো? এটা সিদ্ধান্ত আপনাদের প্রত্যেকের কাছে। যেহেতু জীবন আপনাদের, আপনারাই ব্যবহার করবেন, আপনাদের টাকা দিয়ে ব্যবহার করবেন। এখন আপনারা সিদ্ধান্ত নেন যে আপনি কম দামে ফ্লুরাইড যুক্ত পেস্ট সাবান ব্যবহার করে 5 বছর 10 বছর পরে ক্যান্সারের রোগী হবেন, নাকি এখন থেকেই একটু বেশি দামি প্রোডাক্ট ব্যবহার করে নিজে এবং নিজের পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করবেন, পাশাপাশি একটা লাইফ টাইম ইনকাম তৈরি করবেন। এখানে আমরা নিজেদেরকে সুস্থও রাখতে পারতেছি, পাশাপাশি আমরা একটা ইনকামের রাস্তাও তৈরি করতে পারতেছি। তার মানে কি, আমরা যদি 5 থেকে 6 মাস ঠিক মতো কাজ করি, তাহলে এই যে 5-6 হাজার টাকার যে প্রোডাক্ট, এটা কিন্তু আমাদের জন্য ফ্রি হয়ে যায়। আর আমরা যদি বাইরে থেকে টুথপেস্ট কিনে আজীবনও ব্যবহার করি, সেখানে কিন্তু প্রোডাক্ট ফ্রি হওয়ার কোনো সিস্টেম নাই, ইনকাম করার কোনো সুযোগ নাই। তাহলে দেখেন এখানে আমরা একই সাথে দুইটা জিনিস পাচ্ছি, নিজেদের সুস্বাস্থ্য রক্ষা করার পাশাপাশি লাইফ টাইম ইনকামের একটা পথ তৈরি করার সুযোগ আমরা এখানে পাচ্ছি। আর অন্যান্য সেক্টরে কি হচ্ছে? আমরা নিজেদেরকে অসুস্থ করার পাশাপাশি ইনকাম তো যাচ্ছেই, সারা জীবন যে টাকাটা উপার্জন করি সেটাও কি ডাক্তারদেরকে খাওয়াইতে খাওয়াইতে শেষ। জীবনের শেষ মুহূর্তে গিয়ে আমরা কি জিরো।
তাহলে সারা জীবনের উপার্জিত সম্পদও কি হচ্ছে, আমাদের হারিয়ে যাচ্ছে। তাহলে অসুস্থ হচ্ছি, সম্পদও হারাচ্ছি, আর এখানে আমরা সুস্থ থাকতে পারতেছি, সম্পদও তৈরি করতে পারতেছি। তাহলে এখন সিদ্ধান্ত আপনার কাছে, যেহেতু জীবন আপনার, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, কাজ আপনাকেই করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জিনিসটা বোঝার এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি রিকোয়েস্ট করবো আমরা শেষ পর্যন্ত আজকের প্রোগ্রামে থাকবো ইনশাআল্লাহ, কারণ প্রত্যেকের কাছে আলাদা আলাদা ইনফরমেশন আছে। আমরা যদি সবার ইনফরমেশন নিই তাহলে দেখা যাবে আমরা একটা প্যাকেজ পেয়ে যাবো ইনশাআল্লাহ। তিনজনের কাছে তিন রকমের ইনফরমেশন নিয়ে আমরা একটা প্যাকেজ হবে, যে প্যাকেজ দিয়ে আমরা আমাদের বিজনেসকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবো। আমি রিকোয়েস্ট করবো আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রেট লিডার মামুনুল সৈকত স্যারকে এত চমৎকার একটা উদ্যোগ নেওয়ার জন্য। আসেন আমরা সবাই লিডারের পাশে থাকি, লিডারের সাথে থাকি এবং নিজেদেরকে গড়ে তুলি। তিনি আমাদেরকে গড়ে তোলার জন্যই এই উদ্যোগটা নিয়েছেন। তো আমি সবাইকে বিশেষভাবে রিকোয়েস্ট করবো যে আসেন আমরা এই ক্ষেত্রে লিডারের সাথে একমত থেকে আমরা সফল হওয়ার জন্য, লিডার আমাদের দিকে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা তার হাতটা ধরে আমরাও সফল হওয়ার চেষ্টা করি।